আজকে স্বাধীনতা 53 বছর বয়সে এসে শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে। কেন? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না? আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশে তারেক রহমানের সরকার সনাতনীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সনাতনীদেরকে প্রতিনিয়ত জামাতে ইসলামী হুমকি দেয় কিভাবে? যেখানে তারেক রহমানের উচিত হিন্দুদের সঠিক প্রোটেকশনের ব্যবস্থা করা, সেখানে তারেক রহমান কি সেই মৌলবাদী গোষ্ঠীর হাতে হিন্দুদের নিরাপত্তা তুলে দিচ্ছে? যে হিন্দুরা যেভাবে চায় সেভাবে স্বাধীনভাবে না চলে জামাতে ইসলামের মদদে হিন্দুদের চলতে হবে। এটা কোন ধরনের শৃঙ্খলা? এটা কোন ধরনের অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা? তারেক রহমানের সরকারের বোঝা উচিত, এবারের ইলেকশনে কিন্তু মেজরিটি পরিমাণ হিন্দুদের ভোট বিএনপিতে গেছে শুধুমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে। সেই জায়গায় তারেক রহমান বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে স্বাধীনতা 53 বছর বয়সে এসে শুনতে হয় হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করতে হবে। কেন? হিন্দু মুসলিম মিলেমিশে বাংলাদেশে আমরা এতদিন বসবাস করিনি? ঠিক যখন শেখ হাসিনা চলে গেল, গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত সরকারকে জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে উৎখাত করা হলো, তার পরপরই সব থেকে বড় ভিকটিম হলো হিন্দুরা। কেন? একের পর এক সরকার চেঞ্জ হবে আর হিন্দুরা, সংখ্যালঘুরা বারবার বিপদে পড়বে। আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? আপনাদের রাজনৈতিক বৈরিতার ড্যামারেজ কেন হিন্দুরা দিবে? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে, এটাই হওয়া উচিত। কিন্তু সেই জায়গায় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বেশি দিন আগের কথা নয়, কিন্তু আজ পর্যন্ত দীপু দাস হত্যার বিচার কি হয়েছে? হয় নাই। এখন এসেছে আবার নতুন নাটক, রাম মন্দির স্থাপনা নিয়ে তাদের নতুন এক বয়ান তৈরি হয়েছে যে এখানে তারা রাম মন্দির তৈরি হতে দিবে না। বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দির তৈরি হলে তারেক জিয়ার তো অসুবিধা থাকার কথা নয়। তাহলে কেন তিনি রাম মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করলেন? কোন হিন্দুর বাড়িতে কোন মূর্তি প্রতিষ্ঠিত হবে না হবে সেটার পারমিশন কি এখন জামাতে ইসলামের কাছ থেকে নিতে হবে? এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ? কেন হবে এরকম? বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেই জায়গায় খুলিয়াম মৌলবাদীদের হাতে হিন্দুদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে হিন্দুদের, যেখানে সেখানে গুপ্ত হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। কেন? শুধু হিন্দু নারী না, প্রত্যেকটা ক্ষেত্রে যারা জামাতে ইসলামের মতের বিরুদ্ধে যাচ্ছে, সে যদি মুসলমানও হয় তাকেও হত্যা করা হচ্ছে, গুপ্ত হত্যা, ধর্ষণ করে তাদের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। কেন হবে এটা? ইসলাম তো এগুলো সমর্থন করে না। জামাতে ইসলামী এগুলো করে ইসলামকে কেন খাটো করছে? জামাতে ইসলাম এই সমস্ত কাজ করে ইসলামকে কেন খাটো করছে? কেন বাংলাদেশের সাধারণ ইমানদার মুসলমানরা এই প্রশ্ন তুলছে না যে ইসলামে ধর্ষণ হারাম, ইসলামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হারাম? সূরা আনআমের 110 নম্বর আয়াতে স্পষ্ট বলে দেওয়া আছে, যারা বিধর্মী তাদেরকে কখনো তোমরা জোর করে ইসলামের দোহাই দিয়ে এমন কোনো কটু কথা বলো না যাতে তারা তোমার উপর রাগ করে তোমার আল্লাহকে গালি দেয়। কিন্তু আমরা কি সেই সূরা আনআমের মর্যাদা রক্ষা করতে পারছি না। আমরা কি করছি? আল্লাহর নির্দেশনা অমান্য করে, কোরআন শরীফে সূরা আনআমে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অমান্য করে সরাসরি জামাতে ইসলাম কি করছে? হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের হিন্দুরা আত্মরক্ষার্থে যদি কোনো অ্যাটেম্প নেয় তখন তো দাঙ্গা লেগে যাবে, তখন তো পুরোপুরি দাঙ্গা লেগে যাবে। যে সাম্প্রদায়িক দাঙ্গাটা লাগানোর চেষ্টা করছে জামাতে ইসলাম। এখন জামাতে ইসলামের এত চুলকানি কোত্থেকে ওঠে আমি জানি না। কিছুদিন আগে কি করলো? জুলাই আন্দোলনের নাম করে তারা রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করলো। যখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, তারপর তারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ আদায় করলো। এই তাদের দেশপ্রেম। পতাকা পায়ের নিচে দিয়ে জায়নামাজ বানিয়ে তারা নামাজ আদায় করলো। বেশ ভালো কথা করেছো। সেই একই পতাকা যখন একজন হিন্দু নেতা চিন্ময় দাস মাথায় বেঁধে হাতে লাগিয়ে সে যখন তার কমিউনিটির লোকজন নিয়ে যখন রাস্তায় শোডাউন দিল যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের নিরাপত্তা চাই এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেটা ঠিক করতে পারতো,
সেটা ঠিক না করে উল্টো কি করা হলো, ওই ব্যক্তিকে, সনাতনী ওই লিডারকে সরাসরি পতাকা অবমাননার দায়ে গ্রেপ্তার করা হলো। এমন পতাকা অবমাননাকারী যে নিজের নিরাপত্তা চায়া কেস খাইলো পতাকা অবমাননা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। নিজের রাষ্ট্রে নিজের কমিউনিটিদের নিরাপত্তা চাওয়া এখন বাংলাদেশে অন্যায়। এই সমস্ত কিছু বললে ঘরের ভিতর থেকে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে মামলা দেওয়া হয় কেন? এটা কি স্বাধীন বাংলাদেশ না? এটা কি গণতান্ত্রিক বাংলাদেশ না? আমরা কেন কথা বলতে পারবো না? আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে, কথা বললে, জনমত তৈরি করলে সেই জায়গায় আমাদেরকে গ্রেপ্তার, হামলা মামলা শিকার হতে হবে কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে কারাগারে রেখেছেন কেন? পতাকা অবমাননার দায়ে। যখন আপনারা পতাকা পায়ের নিচে দিয়ে নামাজ পড়েন তখন অবমাননা হয় না। যখন একজন হিন্দু লিডার পতাকা মাথায় নিয়ে তার কমিউনিটির নিরাপত্তা চায় তখন সেটা অবমাননা হয়ে যায়, তাই না? নাটক পাইছেন আপনারা। সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু মুসলিম দাঙ্গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর এটার পেছনে বিশ্ব রাজনীতি, বিশ্ব মেকানিজম কাজ করছে। দিন দিন আমরা ফিরে যাচ্ছি ওই শায়েখ আব্দুর রহমান, ওই বাংলা ভাইদের ওই আগের প্যাটার্নে। অর্থাৎ 2001 সাল থেকে 6 সাল শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এদেরকে তো চেনার কথা, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা সবাই চিনেন। 64 জেলায় একযোগে বোমা হামলা করেছিল সেই শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জামানায় কি আমরা আবার ফেরত যাচ্ছি? প্রশ্ন রেখে গেলাম, আপনারা কমেন্টে জানাবেন। এই জঙ্গিবাদের বাংলাদেশে এতদিন, বিগত 17 বছর শেখ হাসিনা যখন সরকার চালিয়েছে তখন তো এই বাংলাদেশে জঙ্গিবাদ শব্দটা উত্থান হয় নাই। এখন এই জঙ্গিবাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় কেন? বিগত 17 বছর জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, কোন হিন্দু যদি কোনো সমস্যা হতো রাষ্ট্রীয় প্রচলিত আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হতো। যদি কোনো সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিপদে পড়তেন, কিংবা তাদের ধর্ম অবমাননা হতো কিংবা মুসলিম ধর্ম অবমাননা হতো, দুইটার যে কোনো একটা হলেও সেটা প্রচলিত আইন অনুযায়ী ট্যাকেল দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? খুলিয়াম মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রথম আলোর সামনে যায় গরু কাইটে জিয়াপদ খাওয়া ওই মৌলবাদী গোষ্ঠীরা এখন সরাসরি টার্গেট করছে বাংলাদেশে বসবাস করা হিন্দুদের। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আর এই বাংলাদেশে বসবাস করা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? অবশ্যই তারেক রহমানের। সে রাষ্ট্রপ্রধান, সে কি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে? এখন হিন্দুরা সরাসরি বলছে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য লাগলে বাংলাদেশের ভিতর আলাদা একটা প্রদেশ তৈরি করব যেখানে শুধু হিন্দুরা থাকবে। অর্থাৎ হিন্দুদের নিরাপত্তার জন্য তারা আলাদা একটা প্রদেশের দাবি করেছে। চলেন ফুটেজ দেখে আসি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। দেখলেন তো, স্বাধীনতা 53 বছর বয়সে তো এই ধরনের কথা ওঠে নাই অতীতে যে আমরা আলাদা একটা প্রদেশ চাই শুধুমাত্র হিন্দুদের জন্য। এখন এই কথা উঠতেছে কেন? এই কারণে উঠতেছে কারণ জামাতে ইসলামী রুট লেভেলে, অর্থাৎ সামাজিক পর্যায়ে হিন্দুদের নির্যাতন করছে, হিন্দুদের মানসিক টর্চার করছে, একই সাথে তাদের ধর্ম, আচার, আচরণ এগুলো পালন করতে দিচ্ছে না। তাদের যে ধর্মীয় আচার সেটা পালন করতে দিচ্ছে না। এইবার আমরা আন্দোলন করব বাংলাদেশকে মূর্তি এবং পৌত্তলিক মুক্ত করার আন্দোলন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রয়োজনে সরকার যদি এই মূর্তি অপসারণের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, আমরা গাইবান্ধা অভিমুখে আমরা লং মার্চের ডাক দিতে বাধ্য হব। ভাই, হিন্দুরা হিন্দুদের মন্দিরে রামের মূর্তি লাগাবে না কৃষ্ণের মূর্তি লাগাবে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তুমি মাওলানা, তোমার টুপি পরা অবস্থায় তোমার এত চুলকানি জাগে কেন? তার মানে অবশ্যই এখানে তোমার স্বার্থ আছে। তুমি কোন গোষ্ঠীর কাছ থেকে কত টাকা খেয়ে এই যে মিছিলগুলো করতেছো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে, বাংলাদেশে একটা ধর্মে ধর্মে ক্ল্যাশ লাগানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, এই বিষয়গুলো কি খতিয়ে দেখা উচিত না? এনএসআই কি করে? ডিজিএফআই কি করে? ওদের কাজটা কি? ওদের কাজটা কি? বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরে কি ওদের কাজ শুরু হবে? ওরা কেন তথ্য উপাত্ত সংগ্রহ করছে না যে কারা, কোন মৌলানারা, কোন টুপি পরা লেবাসদারি মুসলিম বহির্বিশ্বের কাছ থেকে টাকা খেয়ে, তুরস্কের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? তারা ন্যাশনাল সিকিউরিটির কাজটা কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি? কাউন্টার টেরোরিজম ইউনিটের কাজটা কি? তারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি জন্য রেখেছে? এগুলো যাচাই বাছাই করে না কেন? আজকে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় প্রভুকে কারাগারে রাখা হয়েছে।
আইনজীবী আলিফ হত্যার প্রেক্ষাপট তৈরি হলো কি করে? ওই পতাকা অবমাননার কেস। পতাকা অবমাননার কেস চিন্ময় প্রভু যদি তার কমিউনিটির নিরাপত্তা চায় তার দেশে, এবং সেখানে যদি তার দেশের পতাকা সে উত্তোলন করে, এখানে পতাকা অবমাননা হয় কিভাবে? এখানে তো পতাকা অবমাননা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কেন একটা মিথ্যা অজুহাত দিয়ে ওই প্রেক্ষাপট তৈরি করা হলো, যেখানে পরিকল্পিতভাবে একটা আইনজীবীকে হত্যা করে সেই মামলাতেও আবার তাকে গ্রেপ্তার দেখানো হলো? তার মানে বুঝতে হবে এইটার পেছনে আন্তর্জাতিক গেম আছে, এইটার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ইঙ্গিত করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভাঙার প্রয়াস। এই প্রত্যেকটা বিষয় ওয়ান বাই ওয়ান দেখভাল করা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কার? ওয়াকারের, সেনাপ্রধানের, সেনাবাহিনীর। সেই সেনাবাহিনীর সেনাপ্রধান কি করে? চুল ছেড়ে আর এই যে আলখেল্লা পরে দাঁড়িয়ে রেখে নিজেদেরকে ইসলামিক সেনাপ্রধান দাবি করে। তাহলে ইসলামে তো বলা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো সেই দেশপ্রেমের জায়গা থেকে সে কেন তার দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নিচ্ছে না? ও এই জায়গায় ডিপ স্টেটের সিগন্যাল না পাইলে তার কাজ হবে না, তাই তো? মানে সে কাজ করবে না, ডিপ স্টেটের সিগন্যাল এই জায়গাতেও লাগবে। বেটা তুই বাংলাদেশের সেনাবাহিনীর সিট দখল করে বসে আছিস কেন? পদত্যাগ কর, শুয়োরের বাচ্চা, পদত্যাগ কর। তোর ডিপ স্টেটে কোন বাপ আছে, সেই বাপের দেশের নাগরিকত্ব নিয়ে ওই দেশে যায় তুই সেনাপ্রধান হতে পারলে হ। কিন্তু যদি তুই বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, যদি তুই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকিস, তাহলে তোর সর্বপ্রথম দায়িত্ব এনএসআই, ডিজিএফআই যতগুলো উইংস আছে প্রত্যেকটা উইংস ব্যবহার করে কারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা দেখভাল করে বের করা, এবং বের করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে যা যা করা লাগে সেইভাবে কাজ করা। প্রয়োজনে আর্মির সঙ্গে সমন্বয় করবে সিভিল প্রশাসন, যেটা তোরা প্রায় সময় বলে থাকিস যে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে থাকবে সেনাবাহিনী। তাহলে এখন তো তোরা সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে আসিস, তোরা তো ব্যারাকে ফেরত যাস নাই। তাহলে এখন এই জায়গায় তাহলে কিভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়? তাহলে এখন বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়? তার মানে এখানে তোদেরও ইন্ধন আছে, তোদেরও মৌন সমর্থন আছে। তার মানে এখানে পুরো বাংলাদেশটাকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পেছনে তোদেরও স্বার্থ আছে। বিষয়গুলো ভেবে দেখা দরকার। বিষয়গুলো যদি এখন এই মুহূর্তে আপনারা ভেবে না দেখেন, ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা হবে ফিলিস্তিনের মতো। তখন বিশ্ব রাজনীতির খেলার মাঠ হবে বাংলাদেশ, বলি হবে আমার দেশের সাধারণ জনতা, আর সব থেকে বেশি অনিরাপদ অবস্থায় থাকবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সেটা শুধু হিন্দু একলা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মারমা, চাকমা, সবাই। এখনো পর্যন্ত বান্দরবনের দিকে তাকালে দেখা যায় কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের উপজাতিদের উপর অত্যাচার করছে। এগুলো কিন্তু আমরা ভুলি নাই। কিভাবে জননেত্রী শেখ হাসিনার করা শান্তি চুক্তিকে উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করছে, এগুলো কিন্তু আমরা ভুলি নাই। এগুলো কিন্তু আমরা দেখছি, অবজার্ভ করছি। যদি ভবিষ্যতে এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান পড়ে, তাহলে এর দায়ভার থেকে ওয়াকারুজ্জামানও নিস্তার পাবে না। ধন্যবাদ।